দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্বে আপনাদের স্বাগতম। কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খা খা শিরোনামে সমকাল পত্রিকায় আজ একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাবেন আমাদের আজকের অতিথি সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান। আর পুরোটা সময় জুড়ে সঙ্গে থাকবো আমি নুসরাত জাহান। জাহিদুর, সমকাল স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খা খা বিষয়টি যদি আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করতেন। হ্যাঁ, আপনি জানেন আমাদের খাদ্য মন্ত্রণালয় প্রত্যেক বছর কৃষকের পাশে দাঁড়াতে, কৃষক যেন ন্যায্য মূল্য পায় ধানের, সেজন্য প্রত্যেক বছর ধান সংগ্রহ করে। এর বাইরে বাজারে চালের সংকট দূর করতে মিলারদের কাছে, আপনি চাল কল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করে। তো প্রত্যেক বছরেই এই ধান চাল সংগ্রহ অভিযানটা এবার হচ্ছে আমন ধান এবং চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে গত 17 নভেম্বর থেকে। তো 17 নভেম্বর থেকে শুরু হয়ে প্রায় 1 মাস কিন্তু পেরিয়ে গেছে। এখন পর্যন্ত আপনার 10 লক্ষ টন ধান এবং চাল মিলিয়ে সংগ্রহ করার কথা ছিল সরকারের। আর হয়তো সময়ও খুব বেশি নেই, হয়তো 1 মাসের মতো সময় আছে আর ধান এবং চালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম, বিভিন্ন জেলা পর্যায়ে খবর নিলাম, সেখানে দেখলাম যে কোনো জেলায় হয়তো কোথাও কোথাও 100 টাক ধানও কিন্তু সংগ্রহ হয়নি। সব মিলায় হয়তো 1 থেকে 2% ধান চাল সংগ্রহ হয়েছে। তো এখানে আমরা যেটা তুলে ধরেছি আমাদের প্রতিবেদনে, 2 ধরনের সংগ্রহের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা আছে। তারপরে কৃষকরা দান দিতে চাচ্ছে না, মিলাররা আবার চুক্তিবদ্ধ হতে চাচ্ছে না, এর বাইরে তারা চালও দিতে চাচ্ছে না, যারা চুক্তিবদ্ধ হয়েছে তারাও দিতে চাচ্ছে না। তো টোটাল ধান চাল সংগ্রহ অভিযান যে একটা ব্যর্থতার দিকে যাচ্ছে প্রত্যেক বছরের মতো, প্রতি বছরে এটা বিশেষ করে ধান সংগ্রহটা ব্যর্থ হয়, চালটা কিছুটা হয়তো লক্ষ্যমাত্রা পূরণ হয়, কাছাকাছি যায়। তো সেই ব্যর্থতার দিকে যে যাচ্ছে, কি কারণে যাচ্ছে, কেন যাচ্ছে, কারা এটার জন্য দায়ী, পুরো বিষয়টাই আজকে আমরা প্রতিবেদনে তুলে ধরেছি। এই যে ব্যর্থতার কথা বললেন, কৃষকদের এবার আশা ছিল যে যেহেতু অন্তর্বর্তী সরকার এবার এসেছে, এই ধান চাল সংগ্রহের জটিলতা এবার হয়তো সুরাহা হবে। এই তাদের যে এই প্রত্যাশা, এটা কতটা রক্ষা করতে পেরেছে অন্তর্বর্তী সরকার? হ্যাঁ, আপনি জানেন এবছর কিন্তু দফায় দফায় বন্যা হয়েছে। এর বাইরে আরও বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ ছিল। তো বন্যার সময় কিন্তু তখন কিন্তু আমন ধানের বীজতলা কিন্তু কোথাও তৈরি হচ্ছিল এবং কোথাও কিন্তু তারা চারা লাগিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু বানের পানিতে পুরো কৃষকের স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে গেছিল। কৃষক আবার ঘুরে দাঁড়িয়েছে, তারা কিন্তু নতুন করে চারা লাগিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এবার কিন্তু এখন কিন্তু কৃষকের ঘরে ঘরে কিন্তু একটা আনন্দ চলছে। ধানের উৎপাদনও ভালো হয়েছে। সরকার যে লক্ষ্যমাত্রা, উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশা করা হচ্ছে এবার। এবং আপনি দেখবেন এখন গ্রামে গঞ্জে কিন্তু এখন নতুন ধানের একটা গন্ধ ছড়িয়ে গেছে। তো ঠিক এই মুহূর্তে কৃষক আপনার সরকারকে দান দিতে চাচ্ছে না, বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে সরকার যে মূল্য নির্ধারণ করেছে ধানের, সেটার চেয়ে বাজারে মূল্য অনেক বেশি। এর বাহিরে চালকল মালিকদের কথা হচ্ছে, যেহেতু ধানের দাম এখন বেশি, বাজারে চালের দামও বেশি, এই পরিস্থিতিতে তারা গভর্নমেন্টকে এই দামে চাল দিতে চাচ্ছে না। তারা একটু গভর্নমেন্টকে চাপে রাখতেছে, রেখে আসলে তারা চাল দিতে চাচ্ছে না। 2 ধরনের বক্তব্য। কৃষক বলতেছে ন্যায্য মূল্য তারা গভর্নমেন্টের কাছ থেকে পাচ্ছে না, আর চালকল মালিকদেরও একই কথা যে চালের দাম আরও বাড়াতে হবে, তাহলে তারা গভর্নমেন্টকে চাল দিবে। এটা হচ্ছে 2 পক্ষের বক্তব্য। আর সরকারের বক্তব্য হচ্ছে যে গত বছরের চেয়ে আমরা কেজিতে 3 টাকা করে বাড়িয়েছি, সেক্ষেত্রে কৃষকের ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু কৃষকের বক্তব্য হচ্ছে যে তাদের উৎপাদন খরচ বন্যার কারণে এবার বেশি, তাদের উৎপাদন খরচটাই উঠবে না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা জানি সরাসরি মাঠ পর্যায়ের কৃষকদের পাশে দাঁড়াতে কলগুলো থেকে সরকার চাল সংগ্রহ করে, আর এ কারণে সরকারের সাথে ওই কল মালিকগুলোর চুক্তি হয়। এবার আপনি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে চুক্তিতে অনীহা চাল কল মালিকদের, এই জিনিসটা কেন, তাদের অনীহা কেন? চালের বাজার স্থিতিশীল রাখতে মূলত চালকল মালিকদের কাছ থেকে সরকার চাল সংগ্রহ করে এবং সরকারের যে খাদ্য গুদামগুলো আছে সেখানে কিন্তু চালের মজুত রাখে। আপৎকালীন সময়ে যেন সংকট দেখা না দেয়, সেজন্য চাল মজুত রাখে। আর কৃষকদের কাছ থেকে দান সংগ্রহ করার কারণ হচ্ছে কৃষক যেন ন্যায্য মূল্য পায়, কোনো মধ্যস্বত্বভোগী যেন আপনার এখান থেকে সুবিধা নিতে না পারে, সেজন্য সংগ্রহ করে। তো চালকল মালিকদের অনীহার কারণ হচ্ছে তাদের যুক্তি বা তাদের দাবি হচ্ছে যে তারা গভর্নমেন্ট যে দাম ঠিক করেছে
সেই দামে আসলে তাদের পোষাবে না, যার কারণে তারা তাদের একটা অনীহা, এটাই তাদের মুখ থেকে এটাই উঠে আসছে। এর বাইরে আরো কিছু কারণ থাকতে পারে। এই তো গেল কল মালিকদের কথা, মাঠ পর্যায়ের কৃষকদের থেকেও তো ধান সংগ্রহ করার কথা সরকারের, সেটার কি হলো এবার? হ্যাঁ, মাঠ পর্যায়ে ধানের ক্ষেত্রে ধান চাল সংগ্রহ অভিযান তো প্রত্যেক বছর সরকার করে। এর মধ্যে ধান সংগ্রহের বিষয়ে প্রত্যেক বছরে কিন্তু সরকার ব্যর্থ হয়। এবারও ব্যর্থ হওয়ার পথে ধান সংগ্রহ। চাল হয়তো কিছুটা লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবে, কিন্তু ধানের ক্ষেত্রে কিন্তু এবারও কৃষক অনেক কৃষক দিচ্ছে না ধান। তো আমরা যেটা দেখলাম যে ধানের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেটা মাত্র 1% লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে এখন পর্যন্ত, এবং অনেক জেলায় 100 টাকাও দিচ্ছে না, এটা আমি উল্লেখ করেছি প্রতিবেদনে। তো কৃষকের একেবারে অনীহা, কৃষককে জোর করেও কিন্তু ধান সংগ্রহ করানো যাচ্ছে না, কৃষক সরকারি গুদামে যাচ্ছে না। তো পরিস্থিতিটা আসলে যে কৃষকের সহযোগিতার জন্য সরকার এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু কৃষক সে সহায়তাটা নিচ্ছে না সরকারের। এই অবস্থা নিয়ে কৃষকদের মতামত কি? তারা এর জন্য আসলে কাদের দায়ী করছেন? হ্যাঁ, কৃষকদের তাদের অনেক কৃষকের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের অনেকগুলো বক্তব্য। একটা হচ্ছে ধানের ন্যায্য মূল্য ঠিক করা হয়নি, আর একটা হচ্ছে সরকারি গুদামে ধান দিতে গেলে অনেক ধরনের প্রক্রিয়াগত জটিলতা আছে। এক নম্বরে হচ্ছে আপনার ধানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, ধানের আর্দ্রতা ঠিক আছে কিনা এটা পরীক্ষা করা হয়। তারপরে আপনার কৃষক অনলাইনে আবেদন করা লাগে, সরকারকে যখন ধান দিতে হয় তখন অনলাইনে আবেদন করা লাগে। এরপরে তাদের টাকাটা কিন্তু আবার কৃষকের অ্যাকাউন্টে যায়। এখন আপনি দেখবেন বাংলাদেশের বেশিরভাগ কিন্তু ক্ষুদ্র চাষি, এবং তাদের সবাই অধিকাংশই কিন্তু তাদের প্রযুক্তিগত সেই জ্ঞান নেই অনলাইনে আবেদন করার, কিংবা অনেকের অ্যাকাউন্টও নেই। তো এইসব দিক থেকে এই ধরনের আবার সরকারি গুদামে ধান দিতে হলে তাদের পরিবহন খরচটা তাদেরকে দিতে হয়, কৃষককে দিতে হয়। তো সব মিলিয়ে অনলাইন জটিলতা, অ্যাকাউন্ট করা, তারপরে ধানের আর্দ্রতা ঠিক রাখা, এইসব হ্যাসেলে কৃষক আসলে যেতে চায় না। কৃষকের কথা হচ্ছে আমার ঘরে ধান আছে, আপনি এসে নিয়ে যাবেন, আমাকে টাকা দিয়ে দিবেন, নগদ টাকা দিয়ে দিবেন। এটা হচ্ছে কৃষকের বক্তব্য। এই যে জটিলতা, এই জটিলতাটা যতক্ষণ পর্যন্ত সহজ হবে না ততক্ষণ পর্যন্ত কৃষকের কাছ থেকে আসলে ধান আনা যাবে না। এর বাহিরে আপনার কিছু মধ্যস্বত্বভোগী আছে, গ্রামীণ পড়িয়া যারা কর্পোরেট হাউস আছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু ধান সংগ্রহ করতেছে। ধান সংগ্রহ করে তারা আবার কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এটা চাল করে তারা আবার প্যাকেটজাত করবে। মানে অনেক হাত বদল হয়। হ্যাঁ, হাত বদল হয়। আমার রিপোর্টে উল্লেখ আছে 5 বার কিন্তু হাত বদল হয়। এটার সুবিধা কিন্তু কৃষক পায় না, এটা মূলত চালকল মালিক এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো হাত বদলের সুবিধাটা পায়। আপনি একজন চাল মালিক 1 কেজিতে 10 টাকা 12 টাকা পর্যন্ত কিন্তু লাভ করে, কিন্তু কৃষক সেই লাভটা পায় না। তো এইসব জটিলতার কারণে মূলত কৃষক এবারও তাদের অনাগ্রহ আছে। এটা অনেক বছর ধরে এই জটিলতাটা হয়ে আসতেছে, সেটা এখন পর্যন্ত সমাধান হয়নি। এই যে দুরবস্থা, বিশিষ্টজনরা এটা নিয়ে কি বলছেন? তাদের দূরদর্শিতা কি বলে যে এই যে এই অবস্থা, এটার ভবিষ্যৎ কি, আসলে ভবিষ্যৎ কি হতে পারে? হ্যাঁ, কৃষকের আশা ছিল বা সবার একটা আশা ছিল যে অন্তর্বর্তী সরকার যেহেতু ক্ষমতায় এসেছে, রাজনৈতিক সরকার নেই এখানে এখন, তো সেক্ষেত্রে এই জটিলতাটা দূর হবে, এবার কৃষকের জন্য সহজ হবে, সব কিছু সহজ হবে। কিন্তু এবারও সেটা হয়নি। তো বিশিষ্টজনদের বক্তব্য হচ্ছে কৃষকের যে কঠিন প্রক্রিয়া সেটাকে সহজ করতে হবে, কর্পোরেট প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ করতে হবে, গুদামের সংখ্যা বাড়াতে হবে সরকারের। এর বাইরে মধ্যস্বত্বভোগীদেরকে ঠেকাতে হবে। যারা মধ্যস্বত্বভোগী কৃষকদেরকে এখন নানা ধরনের লোভ লালসা দেখিয়ে যারা কৃষকের ধান নিয়ে নিচ্ছে বেশি দাম দিয়ে, সরকারের মূল্যের চেয়ে বেশি দাম দিয়ে নিয়ে নিচ্ছে, কিন্তু এরাই আবার যখন চাল করবে সেই চাল কিন্তু অফ সিজনে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করবে তারা। তো এই মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে হবে, এবং আপনার যেসব চালকল মালিক আপনার চাল দিচ্ছে না কিংবা চুক্তি করছে না সরকারের সঙ্গে, তাদের বিরুদ্ধে মজুদ বিরোধী অভিযান জোরদার করতে হবে, প্রয়োজনে যৌথ বাহিনী এখানে কাজে লাগাতে হবে। এটা হচ্ছে বিশেষজ্ঞদের বক্তব্য। আর সব মিলিয়ে কৃষকদের এই ধান চাল সংগ্রহ অভিযান নিয়ে নতুন করে একটা পরিকল্পনা সাজাতে হবে, এটা হচ্ছে বিশেষজ্ঞদের বক্তব্য। এই পরামর্শ তো আসলে প্রতি বছরই দেয়া হয়, কিন্তু আপনি যেটা বললেন যে বছরের পর বছর একই অবস্থা, এর কোনো উন্নতি নেই। এখন কর্তৃপক্ষ কি এই দায় নিচ্ছে কিনা, যে আর তাদের ভবিষ্যৎ পরিকল্পনাই বাকি, যে এটা কি ঠিক করবে তারা আদৌ? হ্যাঁ, কর্তৃপক্ষের আমি যেমন মাননীয় উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, খাদ্য উপদেষ্টা, খাদ্য সচিবের সঙ্গে কথা বলেছি, জেলায় জেলায় যারা খাদ্য পরিদর্শক
কিংবা জেলা কৃষি কর্মকর্তা সকলের সঙ্গে আমি কথা বলেছি। তাদের কথা হচ্ছে এখানে যেমন মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা খুব চ্যালেঞ্জের মধ্যে আছে। অনেক জেলায় মাইকিং করা হচ্ছে যে আপনারা সরকারকে দান দেন, চাল দেন, সরকারকে সহায়তা করুন মজুদ বাড়াতে, আপৎকালীন সময়ে আমাদের চাল লাগবে, এই ধরনের মাইকিং করা হচ্ছে। কেউ সাড়া দিচ্ছে না খুব একটা। তো আমি এখানে কথা বলেছি সচিবের সঙ্গে। সচিব আমাকে যেটা বলেছেন যে তিনি অলরেডি একটা চিঠি ইস্যু করেছে মাঠ পর্যায়ে, যে মন্ত্রণালয়ের কাছে একটা খবর এসেছে ধান চালের সংগ্রহ অভিযানের গতি সেরকম নেই। এটার জন্য কারা দায়ী, কেন হচ্ছে না, এই বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আর এর বাইরে যে সব চাল কল মালিক এখনও চুক্তি করেনি কিংবা চুক্তি করার পরেও চাল সরবরাহ করছে না, তো তাদের বিরুদ্ধে তাদের লাইসেন্স বাতিল থেকে শুরু করে তাদের গুদামে অভিযান পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসনকেও একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই অভিযানে যদি কারো গাফলতি থেকে থাকে, খাদ্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা কিংবা কৃষি কর্মকর্তা বা মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তার জন্য যদি গাফলতি থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উনি অলরেডি এটা মাঠ পর্যায়ে সবার কাছে এই চিঠিটা পৌঁছে গেছে গতকালকে, এই উদ্যোগ তারা নিয়েছেন। আর উপদেষ্টা যেটা বললেন যে এবার গভর্নমেন্ট যে মূল্য নির্ধারণ করেছে তাতে কারো মানে খুব বেশি লোকসান হওয়ার কথা নয়, 1-2 টাকা 3 টাকা করে লাভ থাকার কথা কেজিতে। তো যদিও তাদের যদি না পোষায় আগামীবার আবার দাম সমন্বয় করবে, এটা উপদেষ্টা মহোদয় বলেছেন আমাদেরকে। জাহিদুর, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের পর্ব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমকালের সঙ্গে থাকুন। দেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.সমকাল.com আর চোখ রাখুন সমকালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে।